দর্শক, নতুন বছরের আর্থ রাজনৈতিক পরিস্থিতি ও ব্যবসা বিনিয়োগের গতি প্রকৃতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইউনাইটেড কলেজ অব এভিয়েশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, থ্যাংক ইউ। বোয়িং কেনার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল, অবশেষে কিনতেই হলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশ বিমান যে এখন অবস্থা, তার যে ফ্লিটটা আছে, তো সেই ফ্লিটটা টুমোরো আপনাকে ফেজ আউট করতেই হবে। একটু আগে যে প্রতিবন্ধীটা দেখলাম, উনিও ঠিক কথা বলেছেন যে এই এয়ারক্রাফটগুলো যদি আমরা 30 থেকে 35-এর দিকে আসে, তাহলে এখন যে এয়ারক্রাফটগুলো আছে এগুলো বয়স হয়ে যাবে, অতএব ফেজ আউট করতে হবে। ফেজ আউট না করলে কী হবে? ঘন ঘন ইউজ হবে, ইউজ মানে গ্রাউন্ডেড হয়ে যাবে, আপনার পারফরমেন্স ঠিক হবে না, প্যাসেঞ্জার ক্ষোভ প্রকাশ করবে। সো ফেজ আউট করতেই হবে, তো বিমান কি এয়ারক্রাফট কিনতেই হবে। তো এইখানে কিনতে এসে বিমানের সামনে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে বোয়িং আর একটা হচ্ছে এয়ারবাস। তো বিমান কোনটা যাবে? তো এখন যেটা হয়েছে যে ট্যারিফের যে প্রশ্নটা এসছে, আমরা গত কিছুদিন ধরে দেখেছি, এর আগেও আমি এটা নিয়ে কথা বলেছি। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এসছে যে আমাদের কিনতে হবে, কারণ এই ট্যারিফটাকে যে ট্রাম্প প্রশাসন যে ট্যারিফের একটা ঝামেলা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, সেটা থেকে উত্তরণ হওয়ার জন্য এটা একটা ওয়ে আছে। এর ছাড়া অনেক ওয়ে আছে, বাট এইটা একটা ওয়ে তারা মনে করেছে রাজনৈতিকভাবে, এবং এটা তারা কমিট করেছে। তো আজকে বা গতকালকে যেটা দেখলাম যে বিমান এটা কিনতে যাচ্ছে, বিমানকে এয়ারক্রাফট কিনতে হবে, তো বিমান এসে কিনে যাচ্ছে। আপনারা দেখবেন যে বিমানের যে 19টা বহর এয়ারক্রাফট আছে তার বহরে, সেই বহরে কিন্তু এখনও 14টাই বোয়িং আছে, এবং তারা আবার 14টাই কিনতে যাচ্ছে। এই 14 কেন মিনালো আমি ঠিক জানি না, বাট আমি মনে করি যে ওই 14টার সাথে এই 14টা কিন্তু রিপ্লেস করার চিন্তা আছে কি না জানি না। যদি চিন্তা থাকে তাহলে বিমানকে কিন্তু আরও এয়ারক্রাফট কিনতে হবে ভবিষ্যতে। এখন তো আছে 19টির মধ্যে 14টি বোয়িং। হ্যাঁ, আরো যদি যুক্ত হয় 14টি, আসলে হবে 28টি। একই কোম্পানির উপর নির্ভরতার বিষয়টি ইতিবাচক নাকি নেতিবাচক? দেখেন, এটা কিন্তু আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান, যে কোনো বড় এয়ারলাইন্সগুলোতে তারা কিন্তু দুইটা কোম্পানির এয়ারক্রাফট রাখা হয়। অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে আপনার একই ম্যানুফ্যাকচারের কাছে যদি আপনি যান, আপনার ফ্লেক্সিবিলিটিটা কমে যায়। তো সেখানে আপনি একই বাস্কেট থেকে সব নিচ্ছেন, পচা হতে পারে, ভালো হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আবার সেকেন্ড হচ্ছে আপনি ফ্লেক্সিবিলিটি কমে, এবং আপনার আরেকটা যে হচ্ছে বিভিন্ন সময় যে এয়ারক্রাফটগুলো আমরা কিনি, সেইখানে অন্য এয়ারলাইন্স, অন্য ম্যানুফ্যাকচারের যে সুবিধাগুলো আছে সেটা থেকেও কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি, এবং এইখানে আমাদের কিন্তু একটা সমস্যা থেকে যাবে। এবং অনেক জায়গায় আছে, যেমন স্লট কনস্ট্যান্ট যেসব এয়ারপোর্টগুলোতে আছে, সেসব এয়ারপোর্টে যেতে হলে কিন্তু আপনাকে এই ভ্যারাইটিসগুলো থাকা দরকার আছে। যেমন 787 একটা বড় এয়ারক্রাফট, যেখানে আপনার স্লট কনস্ট্যান্ট আছে, সেখানে জন্য খুব সুবিধা হবে। কিন্তু যেসব এয়ারপোর্টে আপনার সারা বছর আপনি প্যাসেঞ্জার ঘনত্ব বেশি থাকে, একরকম থাকে না, সেখানে কিন্তু আপনি দরকার হচ্ছে এই ফ্লেক্সিবিলিটিটা, যেটা আমাদের মিসিং হতে পারে। আপনি ফ্লেক্সিবিলিটির কথা বলছিলেন, এ জায়গাটা থেকে জেনে নিতে চাই যে নির্বাচন পরবর্তী সময়ে অর্থনৈতিক পরিস্থিতি যদি কঠিন হয়, সেক্ষেত্রে এ ধরনের চুক্তি পলিসি ফ্লেক্সিবিলিটি কমিয়ে দেয় কিনা? দেখুন, এটা একটা ইনভেস্টমেন্ট, এভিয়েশনের এটা একটা ইনভেস্টমেন্ট, এটা করতেই হবে টুডে অর টুমরো। কারণ আপনি দেখেন বাংলাদেশের পার্সপেক্টিভে, আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল রুটে আমাদের এখন যে মার্কেট শেয়ার, সেটা হচ্ছে 20 to 25%। 75% মার্কেট শেয়ার বাইরের এয়ারলাইন্সের। তো যে কোনোভাবেই আমাদের কিন্তু বাড়াতে হবে, সেটা বিমান বাড়াক, ইউএস বাংলা বাড়াক, বা অন্য একটি এয়ারলাইন্স বাড়াক, বাড়াতেই হবে, এবং রাষ্ট্রকে এই দায়িত্বটা নিতে হবে। কারণ রাষ্ট্রর এই দায়িত্ব যদি না দেয়, আমরা বছরে কত হাজার কোটি টাকা ফরেন কারেন্সি চলে যাচ্ছে এই খাত থেকে, সেটা কিন্তু আমাদের মাথায় নাই। আপনি সিভিল এভিয়েশন বা মন্ত্রণালয় এখন পর্যন্ত বলে নাই যে বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা চলে যাচ্ছে ফরেন এয়ারলাইন্সের মাধ্যমে, সেটা কিন্তু কোনো সংখ্যা আপনি পাবেন না, কেউ বলে না। কিন্তু আমরা তো অর্থাৎ যখন অপারেশনে যাবে এটা ফেরত আসবে। প্লাস আমার ভয় হচ্ছে যে এই যে ফেজ আউট হবে, এই ফেজ আউটের সময় আমরা কি আরও এয়ারক্রাফট কিনবো না, কেনা উচিত। আচ্ছা, বোয়িংয়ের একটি মডেলে বেশ জটিলতা ছিল, এটির সমাধান হয়েছে কিনা, বা ভবিষ্যতে এই ধরনের সমস্যা হতে পারে? 737 যে ম্যাক্স এখন কিনছে, এটার বেশ 2-3 বছর আগে একটা সমস্যা ছিল, সফটওয়্যারে একটা সমস্যা ছিল, সেটা থেকে অলরেডি উত্তরণ হয়ে গেছে, এবং আপনি
যে মাইলেজ কাভার যেটা হয়েছে এটা দেখবেন যে এখন কিন্তু 737NG যেটা মার্কেটে আছে সেটার সাথে 737 ম্যাক্সের মোটামুটি একটা কম্পারেবল অবস্থা চলে আসছে। অতএব ওই সমস্যাটা আর নাই। প্রথম দিকে আপনি পাইলটদেরও একটা অ্যাওয়ারনেস কম ছিল, তো ওইটা থেকে রিডান্ডেন্সি কম ছিল, সেটা থেকে কিন্তু এখন বেরিয়ে আসছে। সো এইটা সমস্যা নেই। আর নতুন 78710 ড্রিমলাইনারের সুবিধা কেমন হতে পারে? এটা আমি আগে বলছি যে 787টা ভালো এয়ারক্রাফট, বাট কোন এয়ারপোর্টে, যেটা বললাম স্লট কনস্ট্রেন্ট যেসব এয়ারপোর্ট, যেমন হিথ্রো এয়ারপোর্টের জন্য যেখানে স্লটই পাওয়া যায় না, আপনি হয়তো দিনে একটা বা দুইটা স্লট পাবেন, তা আপনার দরকার যে প্যাসেঞ্জার সেখানে অনেকগুলো এয়ারক্রাফট দরকার হবে ফ্লাইট, কিন্তু আপনি 787-10 যদি নেন এটা প্যাসেঞ্জার সংখ্যা প্রায় 390 to 400+। তো সো একটা এয়ারক্রাফট দিয়ে কিন্তু আপনি এখানে যেতে পারেন, বা টু দ্যাট এফেক্ট জেদ্দা একই অবস্থা। তো যেখানে আপনি স্লট আপনি পাবো না কিন্তু আমার প্যাসেঞ্জার বেশি, সেই সব জায়গায় বড় এয়ারক্রাফটের সুবিধাজনক। পরামর্শ ছিল বিমানের ডেডিকেটেড কার্গো বডি দরকার, এবারে লটেও আমরা খুব একটা দেখছি না। হ্যাঁ, এইটা কিন্তু আমরা অনেকদিন ধরেই বলে আসছি বিমানের একটা ডেডিকেটেড কার্গো উইং থাকা উচিত, কারণ আমাদের দেশ থেকে যে কার্গো যাচ্ছে এটা বেশ ভালো একটা কার্গো কিন্তু আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড কার্গো কিন্তু আপনি যদি দেখেন ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স যদি নেন ইন্টারন্যাশনাল মার্কেটে, আমরা জানি যে কার্গো ম্যাক্সিমাম কিন্তু ট্রাভেল করে বাই জাহাজ, শিপ। কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন দেখবেন যে টোটাল জাহাজে টোটাল কার্গোর ওয়ার্ল্ডের 40 to 40% কার্গো কিন্তু ট্রান্সপোর্ট হয় এয়ার কার্গো। এটা কিন্তু অনেকে জানেন না। তো এই যে বিশাল একটা কার্গো মুভমেন্ট হচ্ছে এয়ারক্রাফটের মাধ্যমে, তো এইটার শেয়ার আমাদের একেবারেই নাই। বিমান মধ্যে 900 কোটি টাকার মতন কার্গো থেকে পায়, তো এই জায়গাটায় বিমান কেন যাচ্ছে না, এইটা একটা প্রশ্ন রয়ে গেছে। তাই মনে করি বিমান টুডে টুমোরো অবশ্যই যাওয়া উচিত, অথবা সরকার এখানে চিন্তা ভাবনা করা উচিত যে বিমান বা অন্য কোনো এয়ারলাইন্স একটা ডেডিকেটেড কার্গো এয়ারক্রাফট বা কার্গো এয়ারলাইন্স আনা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করা উচিত। এই বিষয়গুলোতে আসলে সরকারের পদক্ষেপ আরো কি কি অগ্রগতি আনতে পারে? দেখেন, আমি একটা জিনিস বলবো যে বিমান সম্পর্কে প্রথম একটা কথা বলি। বাংলাদেশ বিমানকে কিন্তু আমরা বা বিমান নিজে বা সরকার বিমানকে কি মনে করে, সবাই কিন্তু মনে করে বিমান একটা রাষ্ট্রায়ত্ত সংগঠন। বিমান নিজেও মনে করে না সে একটা এয়ারলাইন্স। আপনি দেখেন বিমানের চেয়ারম্যান একজন উপদেষ্টা, বা বিমানের চেয়ারম্যান একজন মন্ত্রী হয়ে যান, বিমানের এমডি সরকার থেকে আসে একজন আমলা। তার মানে কি, বিমান একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হয়ে গেল। বিমান তো এয়ারলাইন্স, ব্যবসায়িক এয়ারলাইন্স হতে পারছে না। তো বিমানকে যতক্ষণ না ব্যবসায়িক এয়ারলাইন্স না হতে পারবে, বিমানের কাছ থেকে আমরা বিশাল কিছু আশা করতে পারবো না। এবং বিমানকে চিন্তা করতে হবে আরও অনেক কিছু। আমরা আজকে যে 14টি এয়ারক্রাফট আনতেছে তার মানে 28টা হবে, তার মানে বিমানের মার্কেট শেয়ার নেওয়ার কিছুটা সম্ভাবনা বাড়বে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হাব তৈরি করতে হবে, ঢাকাকে হাব হিসেবে তৈরি করতে হবে। আমরা কক্সবাজার নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কক্সবাজারকে একটা ছোটো হাব করা যেতে পারে যাতে সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো এখানে আসতে পারে, যেমন থাইল্যান্ড, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরা দেখে সহজ হবে। এবং কক্সবাজার একটা পর্যটন নগরীও কিন্তু। তো এই জায়গাটা করতে হবে, হাব এন্ড স্পোক বলা হয়। অর্থাৎ এটা যদি আমি না করতে পারি তাহলে বিমান কিন্তু ওইভাবে ফ্লারিশ করতে পারবে না, যেটা 50 বছর করতে পারছে না। তো ওই জায়গাটায় বিমানকে আসতে হবে, এবং সরকারকেও চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ছোট ছোট হাব, অন্তত 2টা হাব, একটা বড় হাব ঢাকা, একটা ছোট হাব কক্সবাজার যদি আমরা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রানজিট যে প্যাসেঞ্জারগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবো এবং বিমানকে আরও বড় করতে পারবো। এবং বিমান মানে আমাদের জাতীয়ভাবে আমরা কত প্যাসেঞ্জার ক্যারি করব সেটা আমাদের টার্গেট থাকতে হবে। তো আমি মনে করি আগামীতে যে সরকার আসবেন তারা এই এভিয়েশন নিয়ে চিন্তা করবেন, এবং বাংলাদেশকে এমিরাতের মতন বা সিঙ্গাপুরের মতন যে অবস্থানে আমরা তারা এভিয়েশনকে নিয়ে গেছে সেখানে নিয়ে যাওয়া উচিত। কারণ এটা বিশাল একটা জায়গা যেখানে আপনি বিশাল ফরেন কারেন্সি সহজে আর্ন করতে পারেন। একেবারেই। জনাব এটিএম নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বোয়িং এয়ারলাইন্সের বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত ছিলেন জনাব এটিএম নজরুল ইসলাম।